বসবাসের অযোগ্য তালিকায় ঢাকা তৃতীয়, এখান থেকে বের হওয়া জরুরি, বৃক্ষ মেলার উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট, হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল, আগামী নির্বাচন এই ব্যবস্থাতেই, বললেন আইনমন্ত্রী। ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শেখ হাসিনাকে ফেরাতে চেষ্টা অব্যাহত। কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে রাঙামাটিতে। রাস্তা ধসে যোগাযোগ বন্ধ হয়ে গেছে সাজেকের সাথে। সেখানে আটকা পড়েছেন ৫ শতাধিক পর্যটক। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। সৈকত, আজ আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? পাহাড়ের ঢালে বসবাসকারীদের সরিয়ে নিতে প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন, জানাবেন। শ্রাবন্তী, গতকালকের মতোই অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে রাঙামাটিতে এবং এর গতিবৃষ্টির কারণে সাজেকের সাথে খাগড়াছড়ির যে মধ্যবর্তী যে বেশ কিছু জায়গায় রাস্তায় পানি উঠে গেছে এবং পানির কারণে যেহেতু রাস্তা তলিয়ে গেছে এবং কিছু জায়গায় পাহাড় ধস হয়েছে, যার কারণে কিন্তু গতকালকে থেকে তারা সেখানকার সাথে যারা ভ্রমণে গিয়েছিলেন সেসব পর্যটকরা আটকা পড়ে আছে। আজকে দ্বিতীয় দিনের মতো তারা সেখানে আটকা পড়ে আছে। যদিও বা আজকে বেলা ২টার দিকে সেখান থেকে কিছু পর্যটককে তারা রাঙামাটির খাগড়াছড়ির উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিলেন। তারপরেও তারা পথের মধ্যে তাদেরকে কিছু কিছু জায়গায় তাদেরকে ধাপে ধাপে তাদেরকে পার হতে হয়েছে, যেহেতু বেশ কিছু জায়গায় পানি আছে, নৌকা দিয়েও তাদেরকে কিছু জায়গায় পার হতে হয়েছে। অল্প কিছু সব পর্যটককে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদেরকে খাগড়াছড়ির কিছু অংশে নিয়ে আসা হয়েছে। তবে রাঙামাটির জেলা প্রশাসক জানিয়েছে এই পানি এবং বৃষ্টিটা কমে গেলে মূলত সেনাবাহিনীর তত্ত্বাবধানে তার সাজেকে আটকা পড়া যেসব পর্যটক আছে তাদেরকে খাগড়াছড়ি নিয়ে আসা হবে। এখন পর্যন্ত যারা সাজেকে যারা আটকা পড়া আছে তাদেরকে যে হোটেলে তারা থাকছে সেই হোটেলের কোনো ধরনের ভাড়া তাদেরকে প্রদান করা হচ্ছে না। কটেজ এবং হোটেল মালিক যারা আছে তারাই মূলত সেই হোটেলের ভাড়া পরিশোধ তারা বিনামূল্যে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। যদিও তাদেরকে যে খাবার দাবারের যে ব্যবস্থাটি সেটি তাদেরকে অল্প কিছু মূল্য দিয়ে তাদেরকে সেটি ক্রয় করে সেখানে খেতে হচ্ছে। এছাড়া এখানে যারা অবস্থান করছেন তারা মোটামুটি নিরাপদেই আছেন। এর বাইরে রাঙামাটির বিভিন্ন জায়গায় পাহাড় ধসের মতো ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে। কাপ্তাই উপজেলাতে কিছু ঘটনা ঘটেছে এবং রাঙামাটি চট্টগ্রাম সড়কের সাতছড়ি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সব জায়গাতে কিন্তু যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত ঘটলেও এখন সকল জায়গায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। যদিও বা রাঙামাটির সাথে খাগড়াছড়ির যে সড়ক যোগাযোগ সেটি এখনো পর্যন্ত বন্ধ আছে। এর বাইরে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে রাঙামাটির যে সংসদ সদস্য দীপেন দেওয়ান তিনি পরিদর্শন করেছেন এবং জেলা প্রশাসন থেকে কিন্তু যারা ঝুঁকিতে বসবাস করছে তাদের সকলকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য তারা জোর করছেন এবং সচেতনতার পাশাপাশি এবং একই সাথে যে ২০৪টি যে আশ্রয় কেন্দ্র পুরো রাঙামাটি জেলায় খোলা হয়েছে সেখানে ৪,০০০-এরও অধিক আশ্রয় প্রত্যাশীরা তারা আশ্রয় নিয়েছেন এবং সেখানে জেলা প্রশাসন তাদেরকে খাবার পরিবেশন করছেন, খাবার প্রদান করছেন এবং একই সাথে এখানকার যে সংসদ সদস্য আছেন তিনিও তাদেরকে খাবারের জন্য ব্যবস্থা করছেন এবং কোনো অবস্থাতেই যাতে এই অতি বর্ষণের ফলে কোনো ধরনের প্রাণহানির ঘটনা না ঘটে সেই দিকে নজর দিয়েই কাজ করছে রাঙামাটির জেলা প্রশাসন। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে। দেশ জুড়ে চলছে আষাঢ়ের বিরামহীন বর্ষণ, জলজটে থমকে গেছে নগর জীবন। বৃষ্টির সঙ্গে উজানের ঢল যুক্ত হওয়ায় ৪ বিভাগের কয়েকটি নদীর পানি দ্রুত বাড়ছে। এসব এলাকায় দেখা দিতে পারে আকস্মিক বন্যা, আশঙ্কা বাড়ছে ভূমিধসেরও। সমুদ্র বন্দরগুলোতে জারি আছে ৩ নম্বর সতর্কতা সংকেত। দেশ জুড়ে টানা ৩ দিন বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলজট, ঘটছে পাহাড় ধসের ঘটনাও। আষাঢ়ের শেষে বিরামহীন বর্ষণের সাথে যোগ হয়েছে উজানের ঢল। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহের কিছু এলাকায় স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা দেখা দিতে পারে। এরই মধ্যে সিলেট বিভাগের নদ নদীতে পানি বাড়ছে। আগামী ৪৮ ঘন্টায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। নগরের পাশাপাশি ভূমিধসের আশঙ্কায় সদর, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার সহ বিভিন্ন উপজেলায় টিলার পাদদেশে বসবাসকারী প্রায় ১০,০০০ মানুষ। এদিকে টানা বৃষ্টিতে নওগাঁর বিভিন্ন সড়ক ও অলিগলি তলিয়ে গেছে, চরম ভোগান্তিতে মানুষ। টানা ৬ দিনের বৃষ্টিতে স্থবির পটুয়াখালীর জনজীবন। শহরের বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকাতেও সতর্কতা জারি রয়েছে। ৪ সমুদ্র বন্দরে চলছে ৩ নম্বর সতর্ক সংকেত। সমুদ্র উত্তাল থাকায় উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে জেলেদের। ডিবিসি নিউজ ডেস্ক।
ঢাকাকে বাসযোগ্য করতে এখনই সচেতন হওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শিশুর জন্মের সাথে সাথে অন্তত একটি গাছের চারা রোপণ জরুরি। রাজধানীতে বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ইকোসিস্টেম ঠিক রাখার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, দেশকে সকল প্রাণ আর প্রাণীর বসবাসযোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতে বসবাসের অযোগ্য হিসেবে ঢাকার অবস্থান নিয়ে প্রকাশিত খবর তুলে ধরেন সরকার প্রধান। এ নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করে পরিবেশ নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ৩য় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজকে আমরা এখানে পরিবেশ নিয়ে কথা বলতে এসেছি। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। এটা যেমন বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর এবং সুস্থভাবে বেড়ে ওঠার জন্য একটা নিরাপদ বিনিয়োগ বলে আমি মনে করি, যদি আমরা সকলে সিনসিয়ার হই। সরকার পরিবেশকে আলাদা খাত হিসেবে নয়, এটি উন্নয়নের ভিত্তি হিসেবে দেখছে বলেও জানান তিনি। বলেন, ইকোসিস্টেম বজায় রাখতে হবে। বনায়নের মাধ্যমে, ফরেস্টেশনের মাধ্যমে এরকম একটা ইকোসিস্টেম বজায় এবং বহাল রাখায় আমরা চেষ্টা করছি। বর্তমান সরকার যে কাজগুলো করছে তার ভিতর দিয়ে এই পুরো জিনিসটাকে একসাথে রাখার, পরিবেশের যে ঠিকটাকে, সেটাই আমাদের লক্ষ্য। শুধু যে গাছ লাগাবো আমরা, শুধু যে প্লাস্টিক সরাবো তা না, অনেকগুলো ইন্টিগ্রেটেড জিনিস আছে, সেগুলোকে আমরা খেয়াল রাখার চেষ্টা করছি। বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণের মতন এই যে বিষয়টা, এটা আমাদের একটা নৈমিত্তিক অভ্যাসে যদি আমরা পরিণত করতে পারি, প্রতিটা প্রাণের জন্মকে উদযাপন করি, স্মরণ রাখি, তাহলে একটা নবজাতকের পাশাপাশি একটা গাছ যেমন বেড়ে উঠবে, সেই ছোট্ট শিশুটি আস্তে আস্তে বেড়ে উঠবে এবং এভাবেই সবুজায়নের জন্য সামাজিক আন্দোলন সফলতা লাভ করবে। পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জ্য কমিয়ে আনতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। প্লাস্টিক বর্জ্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার লক্ষ্যে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে বা করার চেষ্টা করছে সরকার। একই সঙ্গে জৈব সার উৎপাদন, পুনর্ব্যবহার, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং রিডিউস, রিইউজ, রিসাইকেল, এই 3R নীতিকে সরকার জাতীয় পর্যায়ে বাস্তবায়নের নীতি বা উদ্যোগ গ্রহণ করেছে। পুলিশ জোর আইন দিয়ে সবকিছু করা সম্ভব নয়, আমাদেরকে এটা অ্যাওয়ারনেসের মাধ্যমে করতে হবে। আমরা যদি আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি, তাহলে অবশ্যই কিন্তু কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পানির নিরাপত্তার কোনোটাই নিশ্চিত করা সম্ভব হবে না। দেশকে সকল প্রাণী ও প্রাণের আবাসস্থল হিসেবে গড়ে তোলার অঙ্গীকারও করেন তারেক রহমান। দেশ হোক সকল প্রাণী এবং প্রাণের নিরাপদ আবাসস্থল। পরিবেশ সুরক্ষায় অবদানের জন্য 3 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠানকে পরিবেশ পদক, সামাজিক বনায়নে অবদানকারী জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার, বন্যপ্রাণী সুরক্ষায় অবদানকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পরে বাংলাদেশ চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে 3টি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরিবেশ ও বৃক্ষ মেলার স্টলও ঘুরে দেখেন তিনি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সংবিধানে থাকছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। এ বিষয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেয়। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে সংবিধানের 15 সংশোধনী এনেছিল আওয়ামী লীগ সরকার। 2011 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার সংবিধানের 15 সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ 54টি বিষয়ে পরিবর্তন আনে। 2024 সালের গণঅভ্যুত্থানের পর ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। শুনানি শেষে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, গণভোটের বিধান বাতিল সহ কয়েকটি বিষয়কে অসাংবিধানিক ঘোষণা করে রায় দেয়। এছাড়া 15 সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত 7 ক, 7 খ ও 42 2 অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং বাতিল ঘোষণা করা হয়। সেই সাথে 15 সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল না করে অন্য বিধানগুলো সংসদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেয় হাইকোর্ট। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আলাদা 3টি আপিল হয়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ সবগুলো আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে। ফলে সংবিধানে ফিরে আসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান। দীর্ঘ 2 বছর আগে আমরা এই 15 সংশোধনীকে চ্যালেঞ্জ করে যে মামলা শুরু করেছিলাম, তার আজকে সর্বোচ্চ আদালত থেকে একটা পরিণতি
হলো। আপিল বিভাগের আজকের রায়ের মাধ্যমে বাতিলটাকে যে বাতিল করেছেন, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে আর কোনো বাধা থাকলো না। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলেও এর কাঠামো ও গঠন প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি থাকার কথা জানান সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। বলেন, এখন সংসদকেই তা ঠিক করতে হবে। গণভোটে সেই রকম ওই যে কতগুলো বিকল্পের কথা বলা আছে এবং ওখানে নোট অফ ডিসেন্ট আছে, এখন আমাদের সংসদকেই সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। অ্যাটর্নি জেনারেল জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন কাঠামো কেমন হবে সেটা আলাপ আলোচনার মাধ্যমে সংসদ ঠিক করতে পারবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন হওয়ার পরে সংসদ যদি মনে করে আগে যে কাঠামোতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল ছিল সেটি হয়তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আরো রিডিফাইন করবেন, তাহলে সেই ক্ষমতা তো পার্লামেন্টের আছেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপরেখা কেমন হবে তা নির্ধারণে এখন সংসদের আইন প্রণয়নের দিকেই তাকিয়ে থাকবে রাজনৈতিক অঙ্গন। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে, জানালেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার সচিবালয়ের নিজ দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল। আদালতের রায় এবং জন আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামী নির্বাচন পদ্ধতি ঠিক হবে। আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার এটা বিএনপির আন্দোলনের ফসল। ৯৯ সালে যে নির্বাচন হলো সেটা বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামের ফসল ছিল অন্তর্বর্তীকালীন সরকার। তত্ত্বাবধায়ক সরকার প্রক্রিয়ায় গেছি। ৯৬ সালে বিএনপি পার্লামেন্টে ত্রয়োদশ সংশোধনের বিল এনেছিলেন। গঙ্গা চুক্তির গুরুত্ব ভারত বুঝবে, এমন আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের। আর সে লক্ষ্যে দেশটির সাথে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে কূটনৈতিক চ্যানেলে আলোচনা অব্যাহত আছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ডিসেম্বরে শেষ হচ্ছে ৩০ বছর মেয়াদী গঙ্গার পানি চুক্তি। নবায়নের সময় বেশি না থাকলেও ভারতের সাথে এ নিয়ে আলোচনার দৃশ্যমান অগ্রগতি নেই। আগের চুক্তি নবায়ন হবে নাকি এতে নতুন কিছু যুক্ত হবে সে বিষয়েও কিছু জানা যায়নি। এ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বন্ধু দেশ হলে ভারতকে এই চুক্তির গুরুত্ব বুঝতে হবে। আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলেই দাবি তার। গঙ্গা চুক্তি নিয়ে ভারতের সাথে আমাদের যেই দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে, সব আলোচনা তো ভিজিবল না, আলোচনা তো চলতে থাকে। তো যে দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে সেই আলোচনায় আমি বিশ্বাস করি যে গঙ্গা চুক্তির গুরুত্বটা এবং গঙ্গার পানির গুরুত্বটা ভারত বুঝতে পারে এবং সেটা বিবেচনায় রেখে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটাকে যাতে কোনো রকমভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেটা মাথায় রেখেই ভারত সিদ্ধান্ত নেবে এবং আমরা মনে করি যে এটা পজিটিভ দিকেই আগাচ্ছে। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বক্তব্যের বিষয়ে শামা ওবায়েদ বলেন, একজন মানবতা বিরোধী অপরাধী বিদেশে থেকে কি বক্তব্য দিচ্ছেন তা বিবেচ্য নয়। তিনি বাংলাদেশে বহু অন্যায় অত্যাচার কুকর্ম করে উনি বিদেশে পালিয়ে আছেন। তো ওনার এখানে শেখ হাসিনা কি বলছে না বলছে ওনার বক্তব্য তো এখানে রেলেভেন্ট না। বন্দি বিনিময় চুক্তির আওতায় যেই প্রোটোকল আছে, যে নর্মস আছে, সেই নর্মস অনুযায়ী ওনাকে এনে এখানে অন্য বিচার করা হবে এবং সেটাই তো মনে হয় বাংলাদেশের জনগণ চায়। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেশ কিছু রদবদলের বিষয়ে তিনি জানান, যোগ্যতা অনুযায়ী স্বাভাবিকভাবে হচ্ছে এসব রদবদল। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে চেঞ্জ হবে, রদবদল হবে, নতুন লোক আসবে, সেটা তো চলমান প্রক্রিয়া, এটা তো কোনো নতুন কিছু না। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। বর্তমানে 22,90,277 মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সংসদে তথ্য জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। এ সময় তিনি বলেন, সর্বোচ্চ সততা ও স্বচ্ছতার সাথে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ করা হচ্ছে। 2,03,694 মেট্রিক টন ধান অর্থাৎ চালের আকারে 22,90,277 মেট্রিক টন খাদ্যশস্য আমাদের মজুদ আছে। এটি আমাদের দেশে যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ।
এই বর্ষায় ডেঙ্গু চিকুনগুনিয়া রোধে সবাইকে উদ্যোগ নিতে হবে। পরিষ্কার রাখতে হবে নিজের বাসা, ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট। অবহেলা করলে পড়তে হবে জরিমানার মুখে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। দুপুরে রাজধানীর মানিকনগরে সড়ক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এক রাস্তা সংস্কার কাজের উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি। জানান, 3 দিনের বেশি জমানো পানি রাখা যাবে না। ঢাকার উন্নয়নে পরিকল্পনা নিয়ে আব্দুস সালাম বলেন, মানুষের আস্থায় মেয়র হিসেবে নির্বাচিত হলে মন্ত্রীকে সাথে নিয়ে ঢাকার চেহারা বদলে দেবেন তারা। এ সময় সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, কাজের মাধ্যমে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে মানুষের মন জয় করতে চায় সরকার। ডেঙ্গু চিকুনগুনিয়া আসতেছে, আপনাদের সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কোথাও যাতে 3 দিনের বেশি কোনো পানি জমে না থাকে সেই ব্যবস্থাটা আপনারা করবেন। যদি আপনি পরিষ্কার না রাখেন তাহলে কিন্তু মোবাইল কোর্ট এসে আপনাকে ফাইন করবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি উন্নয়নে বিশ্বাস করেন। তিনি চান আগামী দিনে সকল মানুষ তার অধিকার ফিরে পাক এবং তার অধিকারকে ফিরে দেওয়ার জন্যই আমরা রাত দিন কাজ করছি। তবে তার সুফল অনেকটা নির্ভর করে যারা এই উন্নয়ন কর্মকাণ্ডে যারা ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে তারা যাতে সুন্দরভাবে কাজ করবে। গণভোটের রায় বাস্তবায়ন না করে জাতির সাথে দ্বিচারিতা করছে বিএনপি সরকার। রাজধানীতে এক আলোচনা সভায় এমন অভিযোগ করেছেন বক্তারা। এ নিয়ে গড়িমসি করলে স্বৈরাচার বিরোধী সব শক্তি রাজপথে নামবে বলে হুঁশিয়ারি তাদের। জুলাইয়ের শত্রুরা এখনও সক্রিয় জানিয়ে হত্যাযজ্ঞের বিচার নিশ্চিতে আরও কঠোর হওয়ার তাগিদ দেন তারা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টির এই আলোচনা সভা। সেদিন অন্যায় করছিল আমাদের পুলিশরা। এই আয়োজনে যোগ দিয়ে বক্তারা বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তর পথ দেখিয়েছে জুলাই, কিন্তু পরে জনমতকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। 70% জনগণ সে অর্জনের পক্ষে তারা কিন্তু ভোট দিয়েছিলেন। আমরা আর কোর্টের মুখাপেক্ষী ছিলাম না, আমরা জনগণের কাছ থেকে রায় দিয়ে এসেছি। আমাদেরকে আবার কোর্টের মুখাপেক্ষী করার যদি চেষ্টা করা হয় সেটা বাংলাদেশের জন্য ভালো কোনো ফল বয়ে দিয়ে আসবে না। বললেন ভালো আইন করব, কই আজ পর্যন্ত আইনের চেহারাও দেখলাম না। ড্রাফট যেটা হয়েছে সেটা অতি জঘন্য একটা আইন হয়েছে। তা আপনারা ভালো আইনটাকে কেন ল্যাপস করে দিলেন? এইটা তো জাতির সাথে প্রতারণা হচ্ছে। তাদের অভিযোগ, প্রয়োজনীয় অনেক সংস্কার এখনো বাস্তবায়ন হয়নি। জুলাই সনদ নিয়েও দেখা দিয়েছে বিভ্রান্তি আর অনিশ্চয়তা। গণভোটের রায় বাস্তবায়নের কার্যকরতা আজও দেখি নাই। তাহলে এটা জাতির সাথে দ্বিচারিতা হয় কিনা বলেন। জুলাই ছিল রাষ্ট্র পরিচালনার চরিত্রের পরিবর্তনের আন্দোলন। জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে দাসত্বের শৃঙ্খল থেকে বের হতে হয়, কিভাবে ডিগনিটিকে ফিরিয়ে আনতে হয়। জুলাই আমাদেরকে শিখিয়েছে যে আমরা সবাই এক। তরুণরা, যুবকরা যখন জুলাইয়ের মালিকানা নিয়ে নেবে তখন বুঝতে হবে যে বর্তমান রাজনৈতিক দলগুলো কিভাবে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তারা জুলাইকে ধারণ করতে পারছে না। জনগণের আকাঙ্ক্ষার কথা যে আমি বললাম, সেই আকাঙ্ক্ষার ধারে কাছে আমরা এখন পর্যন্ত যেতে পারি। জুলাই সনদ এখন মানুষের সামনে একটা বিভ্রান্তি তৈরি করছে। আলোচনায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান লিপন বলেন, দেশের পরিবর্তনের জন্য সময়ের দরকার। সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগের শাসনামল। 17 বছরের লুটপাটের শাসন ব্যবস্থা ছিল। সেই শাসন ব্যবস্থা আপনি 4 মাসের মধ্যে পরিবর্তন করে ফেলবেন। পরিবর্তন দেখতে পাচ্ছেন, পরিবর্তন হবে না কেন? কিন্তু এটা আসতে হবে। জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার অবদান পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয় আলোচনা সভায়। যে সম্মিলিত স্মৃতি, মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।